মালয়েশিয়া যেতে শাহজালাল বিমানবন্দরে হাজারো কর্মীর দীর্ঘ অপেক্ষা। আজই শেষ হচ্ছে প্রবেশের সময়সীমা। টিকিট না পাওয়ায় ৩০,০০০ জনের যাত্রা অনিশ্চিত। যদি আমরা আমাদের বিদেশ যাওয়া না হয় তাহলে এই টাকা আমরা কিভাবে তুলবো? এয়ারপোর্ট আইছি আমি আজকে ৩ দিন হয়, কিন্তু আমি দুইবার ঢোকার পরে আমার কইতেছে টিকিট কনফার্ম হয় না। এই সমস্যার সমাধান করে আমাদের যেন মালয়েশিয়া যেতে পারি, আমরা যেন আমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, সেই সুযোগ যেন সরকার আমাদের দেয়। সিলেটে পানিবন্দী মানুষের দুর্বিষহ জীবন, প্লাবিত হয়েছে নগরের নিম্নাঞ্চল। ত্রাণের অভাবে বাড়ছে কষ্ট। বর্তমানে আছি, এক বেলা খাইলে দুই বেলা হয় না। আমার লুজি নাই, আমার কারণে তো কষ্ট হতে কাল্লাপ দিলা নানছিলাম, আজা নান্দা পারি কষ্ট করতেছি না। খুব কষ্টে ভাই দিনগুলো যাইতেছে। আমরা এই স্কুল থেকে বেরেঞ্চি বারাঞ্চি আনছি, আইনা উষা করছি। বেনজির কোথায় অবগত নয় সরকার, জানালেন ওবায়দুল কাদের। বললেন তিনি গ্রেপ্তার হবেন কিনা দেখবে আদালত। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার। লুটের রাজত্ব কায়েম করতেই ক্ষমতা দখল করে আছে আওয়ামী বর্গীরা। অভিযোগ মির্জা আব্বাসের। দেশের সার্বভৌমত্ব অনিশ্চিত হয়ে পড়েছে বললেন নেতারা। দিনরাত খেটেও যৎ সামান্য পারিশ্রমিক পাচ্ছেন পরিবহন শ্রমিকরা। ন্যূনতম মজুরি আর কর্মঘণ্টা বাস্তবায়নের দাবি। সারাদিন জ্বালাজালি করে যদি রাতে বেতন না পাই তো এই আর সে কষ্ট আর কিছু হয় না। আজকে বেতন পাইলে 200 পাই, কালকে রাইতে 500 পাই, দেখেছি কোনো সময় পাই না। ফিক্সড একটা বেতন থাকলে আমাদেরও মনে করেন টেনশন থাকতো না, রাস্তাঘাটে পারাবাড়ি করতে হইতো না। কোরবানি ঘিরে সুলতান, হাল্ক, সাকিব, জায়েদ নামে বিশাল আকার গরুর সমাহার। কোনোটির জন্য গুনতে হবে 1.5 কোটি টাকা পর্যন্ত। দুই বেলা আমরা দানাদার খাবারটা খাওয়াই। দানাদার খাবার 7 থেকে 8 থেকে 9টা আইটেম। ওর লুকস, ওর হাইট, ওর দেখার সৌন্দর্য, এসব কিছু মিলে আসলে এই দামগুলো নির্ধারণ হয়। পর্ণতারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। 34 অভিযোগের সবগুলোই প্রমাণিত। সাজা ঘোষণা হবে 11 জুলাই। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। মালয়েশিয়া যেতে শাহজালাল বিমানবন্দরে হাজারো কর্মীর অপেক্ষা। ভিসা সহ সবকিছু থাকলেও যাওয়া হচ্ছে না প্রায় 30,000 জনের। নিজেদের সহায় সম্বল বিক্রি করে 1 থেকে 1.5 বছর ধরে ঘুরছেন বিভিন্ন রিক্রুটিং এজেন্সির দ্বারে দ্বারে। এখন দেশটিতে প্রবেশের সময়সীমাও আজ শেষ হচ্ছে। এজেন্সিগুলোর প্রতারণা ও টিকিটের উচ্চ মূল্যের কারণে দিশেহারা এসব কর্মী। চোখে অন্ধকার দেখছেন মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে বিভোর এসব মানুষ। কেউ 2 থেকে 3 দিন, কেউ তারও বেশি সময় ধরে বসে আছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের সামনে। এতদিন ধরে রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে বলা হচ্ছিল আজ নয়তো কাল মিলবে মালয়েশিয়া যাওয়ার বিমান টিকিট, কিন্তু অপেক্ষা ফুরায় না তাদের। এর মধ্যেই শুক্রবার শেষ মালয়েশিয়া সরকার ঘোষিত আপাতত কর্মী না নেয়ার সময়সীমা। আমার খালি প্রতিদিন দিন দেয়, আজকে কাল না পরশু টিকিট দিবি। আমরা 7 দিন ধরে ঢাকা এসেছি, 13-14 মাস ধরে ভোগান্তির মধ্যে আছে, ঘুরতেছি। আমি ঘুরতেছি, এটা আরো মানুষ আছে আরো বেশি ঘুরতেছে। আমাদের বললো ইনশাআল্লাহ টিকিট পাবে, মনে করেন চুক্তিনামা দিয়ে দিল, বললো যে এয়ারপোর্টে থাকো টিকিট পাবে। আমরা ওই আশায় বসে আছি। গেল 21 মে পর্যন্ত 5,24,946 জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমতি দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে পৌঁছায় 4,91,745 জন। যারা যেতে পারেননি তাদের অভিযোগ এজেন্সির প্রতারণায় পড়েছেন তারা। এজেন্সিতে গেছি, তাকে অফিসে গেছে, অফিসে গিয়ে আমি সিঁড়ির ভিতরে ঘুমাইছি স্যার 2 দিন। বুঝেন আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমাদের জীবনে একটা স্বপ্ন ছিল, স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আমাদের স্ত্রী সোনা গয়না বিক্রি করে আমরা টাকা দিছি। এই টাকাটা আমরা কিভাবে তুলবো? না আমাদের আত্মহত্যা করা লাগবে, না হয় আমাদের হেল্প করতে হবে। দালালের খপ্পরে পড়ে অনেকে টিকিটের জন্য 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত বাড়তি দিয়েছেন। তারপরেও ভুয়া টিকিট ধরিয়ে দেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের।
আমরা এজেন্সিতে গেছি, এরা আমাদেরকে ফার্স্ট টিকিট দিছে। সে আমাদের কাছ থেকে 6,20,000 টাকা নেওয়ার পরেও কোনো টিকিট দিচ্ছে না, প্লাস খালি বলতেছে আপনারা একটু ওয়েট করেন। আমরা আর কতদিন ওয়েট করব? সে কাজের থেকে ওরা টাকা নেওয়ার পরেও ওনারা আরও মানে টিকিটের জন্য আরও 6 লক্ষ টাকা করে দাবি করতেছে। এজেন্সির কারো দেখা না মিললেও বিমানবন্দরে পাওয়া যায় 2 দালালকে। তারা দায় চাপান বাইরার উপর। কোম্পানির সাথে ওদের একটা সমস্যা ছিল, আর লেনদেনের সমস্যা কি সমস্যা ওইটা তো আমাদের বলে না। এরা 2 বছর যে ঘটতেছে, 1.5 বছর 2 বছর, এটা সত্য কথা। এগুলো আজকে ফ্লাইট দিব, এলা এয়ারপোর্টে নিয়ে আসলাম, কিছুক্ষণ পরে হয়তো টিকিট দিব। শেষ দিনে নির্ধারিত 7টি নিয়মিত ফ্লাইটের পাশাপাশি বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট চালানোর কথা জানানো হয়, যাতে যেতে পারবেন মাত্র 271 জন। স্বপ্ন ছিল মালয়েশিয়া যাবেন, ফেরাবেন পরিবারের সচ্ছলতা, কিন্তু হঠাৎ করেই মালয়েশিয়ান সরকারের আর কর্মী না নেওয়ার ঘোষণা এবং বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতারণায় এসব মানুষের এখন পথে বসার দশা। অসহায় এসব মানুষ এখন সরকারের উদ্যোগের দিকে তাকিয়ে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এ ব্যাপারে আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম, তিনি আছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাজনুর, আর কিছুক্ষণ পরেই তো বিশেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা, কি অবস্থা এখন মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় থাকা কর্মীদের? দেবাশিস, সারাদিন পরে এই যে দিনের আলো যখন শেষ হলো, রাত্রি শুরু হলো, এই সময়ের অবস্থা আসলে যারা এতদিন ধরে তাদের সেই স্বপ্নকে লালন করেছিল, তারা মালয়েশিয়া যাবেন, পরিবারের জন্য উপার্জন করবেন, দেশে টাকা পাঠাবেন, এই যে এত স্বপ্ন, সব স্বপ্ন কিন্তু এই যে স্বপ্ন ভাঙার যে গল্প, সেটি এই বিমানবন্দরে থাকে এই মুহূর্তে প্রত্যেকটি মানুষের। এখন যারা অপেক্ষমান রয়েছেন তারা আসলে পুরোপুরিভাবে অনিশ্চিত একটা অবস্থার মধ্যে রয়েছেন। যারা কিনা এই 7:15 বিশেষ ফ্লাইট ধরেছেন, সেই সংখ্যা তো মাত্র 271 জনের। তারা বিকেল 5টা থেকে 5:30টার মধ্যেই বিমানবন্দরের যে 3 নম্বর গেট, সেটি দিয়ে তারা ভেতরে প্রবেশ করেছিলেন। একই সঙ্গে রাত 8টায় কুয়ালালামপুরের আরেকটি ফ্লাইট রয়েছে, সেখানেও কিছু মানুষ সেখান দিয়ে সেই ফ্লাইটে উঠবার কথা, তারাও কিন্তু এরই মধ্যে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছেন। এরপরে রাত 11:30টার সময় আরেকটি ফ্লাইটের খবর আমরা পেয়েছি, সেটি আসলে নিয়মিত ফ্লাইট কুয়ালালামপুরের সঙ্গে ঢাকার, সেখানেও কিছু যাত্রী সেখানে উঠবেন। তবে যে বিষয়টি দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে যারা এত মানুষ, এই যে এখনও কয়েক হাজার মানুষ অপেক্ষায় রয়েছেন, তাদের অপেক্ষার আসলে কি অবসান হবে, কি সমাধান হবে, সেই ব্যাপারে তারা এজেন্সিগুলোর সঙ্গে যেমন কথা বলার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন পুরোপুরিভাবে, যে তারা আসলেই মালয়েশিয়া যে তাদের যাওয়া অনেকখানি কঠিন এবং কঠিনতর হয়ে গেছে এরই মধ্যে, সেই ব্যাপারটি কিন্তু বেশ নিশ্চিত। এবং এজেন্সিগুলোর তরফ থেকেও তারা এই মুহূর্তে আসলে শেষ মুহূর্তে এসে সেই অর্থে কোনো রকমের সাড়া বা কোনো রকমের ভালো সংবাদ কোনোভাবেই তারা পাচ্ছেন না। দেবাশিস, ধন্যবাদ তাজনুর যুক্ত হবার জন্য। জলে ভাসছে সিলেটের 3 উপজেলার মানুষ। সীমান্ত নদীর পানি কমলেও কমেনি দুর্ভোগ। ত্রাণের অভাবে খেয়ে না খেয়ে কাটছে অনেকের দিন। সুরমার পানি ঢুকেছে নগরের নিচু এলাকাতেও, যদিও সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। কোম্পানিগঞ্জের শিমুলতলা গুচ্ছগ্রাম বাড়িঘরে ঢুকেছে পানি। এলাকাটি উঁচু দেখে যারা সেখানে আশ্রয় নিয়েছিলেন তারাও পড়েছেন বেকায়দায়। মেহেন্দিবাগ, কুশিঘাট, আপনার মাসিমপুর, সরারপাড়, উত্তর এলাকা সব পানির নিচে প্রায় ঢুকে গেছে। পানির নিচে জায়গায় যেগুলা সিঁড়ি আছে, সিঁড়ির এখানে দেখছি আপনার প্রায় আধা হাত নিচে ছিল। এখন 8টা বাজতে না বাজতে দেখছি আসিয়া একবারে ডুবে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে। গুচ্ছগ্রামে এখনো মেলেনি ত্রাণ সহায়তা। এতে খেয়ে না খেয়ে দিন কাটছে নিম্নয়ের পরিবারগুলোর। গরো হানি সানি নাই, অনেক মানুষ ফার্স্ট তাকে বন্যা আইলে এমন পানি যে গরো হামা আফাল দে গড়দা বাঙ্গে যায়। খাবার দাবার কি রুজি রোজগার নাই, এখন বর্তমানে আছি, এক বেলা খাইলে 2 বেলা হয় না, এটাই। গোয়াইনঘাট ও জৈন্তা উপজেলায় সীমান্ত নদীগুলোর পানি দ্রুত নামছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনো অনেকেই আশ্রয় কেন্দ্রে। উন্নতি হয়েছে কানাইঘাট ও জকিগঞ্জের প্লাবন পরিস্থিতির। আমরা তাদেরকে ত্রাণগুলো পৌঁছে দিয়েছি। আমরা ত্রাণ, খাদ্য, শুকনা খাবার আছে, শুকনা খাবার পৌঁছে দিয়েছি, চাল পৌঁছে দিয়েছি, তো যাতে তারা মানে খাদ্য সংকটে যাতে না ভোগেন। আকস্মিক বন্যায় যে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, এর পাশাপাশি যে ব্রিজ কালভার্টগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করা হচ্ছে। সীমান্ত নদীর পানি কমলেও বেড়েছে সুরমার। প্লাবিত নগরীর নিচু এলাকাগুলো, বাড়ছে আতঙ্ক।
আশ্রয় কেন্দ্র সহ সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। দুর্ভোগ তো আসলে হচ্ছে, এটা তো আসলে বৃষ্টির পানি না, এটা হচ্ছে আমাদের সুরমা নদীর পানি। মেবি কিছু কিছু জায়গায় আপনার নিচু আছে, ওইখান থেকে বাইরে চলে আসতেছে। রাত থেকেই অল্প অল্প করে, প্রথমে বিকাল থেকে শুরু হয়েছে অল্প অল্প পানি আসা, সকালে ঘুম থেকে ওঠার পরে দেখা যাচ্ছে যে এরকম পানি চলে আসছে। কালকেই আমরা শুকনা খাবারের অর্ডার দিয়েছি, অনেক শুকনা খাবারের অর্ডার দিয়েছি, পানির অর্ডার দিয়েছি, আমরা যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, আউট স্যালাইন, এগুলো সব ব্যবস্থা আমরা করে রেখেছি। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বেনজির ইস্যুতে প্রশ্ন করা হলে এই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাবেক আইজিপিকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা আদালত দেখবেন। তাছাড়া বেনজিরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয় বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ছিল আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে, তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। বলেন, কেউ দুর্নীতি করলে সেই দায় তার নিজের, সরকার বিচার করতে সোচ্চার কিনা সেটাই দেখার বিষয়। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে। সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তোলেন। সম্মেলনে বারবারই উঠে আসে সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতি। এই প্রসঙ্গে কাদের বলেন, তাকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা আদালত দেখবে। তাছাড়া সাবেক আইজিপি বিদেশ গেছেন কিনা সে বিষয়ে অবগত নয় সরকার। দুদক যদি মামলা করে, তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে। এটা তো প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে, বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই হবে। আমরা সরকারকে আদেশ দেব। কাদের বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, তাদের মুখে গণতন্ত্রের বলি, ভূতের মুখে রাম নাম। মন্তব্য করেন, বিএনপি দুর্নীতির তালিকা তৈরি করলে তাদের নেতাকর্মীদের নামই আগে আসবে। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে, কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। লুটের রাজত্ব কায়েম করতে ক্ষমতা দখল করে বসে আছে আওয়ামী বর্গীরা, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গণদোয়ায় যোগ দিয়ে নেতারা বলেন, দেশকে তলাবিহীন ঝুরি করে ফেলেছে সরকার। আরেক অনুষ্ঠানে দেশের সার্বভৌমত্ব অনিশ্চিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই গণদোয়া। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জুমা অনুষ্ঠিত হয় দোয়া। তাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে সরকার। আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে সরকার। এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। বিএনপি ধ্বংসের ক্ষমতা কারণ নেই উল্লেখ করে নেতাদের বক্তব্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শুধু বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি একটা দল যার হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ, অন্য কোনো দলের হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। জাতির যে সার্বভৌমত্বের অন্তর্গত শক্তি, সেই শক্তিকে দুর্বল করেছেন শেখ হাসিনা। সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধান, এইটা শুধু দুইটা। এই ধরনের কত প্রধানের কত কেচ্ছা কাহিনী, কত সম্পদ। এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে পৈশাচিক আচরণ করছে সরকার। ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে ছাত্রদলের বর্তমান কমিটিকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এমপি আনোয়ারুল আজিমের মরদেহের বাকি অংশ খুঁজে পেতেই 3 আসামিকে ফের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। দুপুরে আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে আরও 8 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে বৃহস্পতিবার শেষ হয় আসামিদের প্রথম দফার 8 দিনের রিমান্ড। আসামিদের আদালতে নিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভূঁইয়ার সাথে আদর্শগত বিরোধ এবং প্রধান পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের সাথে ব্যবসায়িক বিরোধের জেরেই হত্যা করা হয়েছে এমপি আনারকে। কিন্তু এখনও জড়িত 2-3 জনকে গ্রেপ্তার করা হয়নি। এজন্য আসামিদের ফের রিমান্ড নিতে আবেদন জানায় ডিবি পুলিশ। বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলে আখ্যায়িত করেছেন সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলেন, বাংলাদেশ জাতিসংঘের অনেক কর্মযোগ্যে উল্লেখযোগ্য অবদান রাখছে। নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে আলোচনায় গুতেরেস এই মন্তব্য করেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে ইউএন সদর দপ্তরে বাংলাদেশ ও অস্ট্রিয়ার যৌথ অভ্যর্থনা অনুষ্ঠানের প্রথম অতিথি হিসেবে যোগ দেন। তিনি বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে অত্যন্ত আন্তরিকতা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। একই দিনে জাতিসংঘ সদর দপ্তরের ওআইসি সম্মেলন কক্ষে ডক্টর হাসান মাহমুদ নিউ ইয়র্কে ইসলামী সহযোগিতা সংস্থাভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। In the camps area, the population of Rohingya is more than double than the local people. And because of that, there are multiple problems have been created. Rohingya camps have become breeding a space for fanatism, terrorism, and etc. পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দগুলো বাদ দেওয়ার বিষয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। তিনি বলেন, এটা দুঃখজনক। দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ডক্টর আব্দুল মোমেন কথা জানান। এফডিসিতে ছিল, মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে ফিলিস্তিনে ইসরায়েলে আগ্রাসন বন্ধ করতে শীর্ষক ছায়া সংসদেতে অংশ নেন কবি নজরুল ইসলাম কলেজ ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা। ডক্টর মোমেন বলেন, মুসলিম বিশ্বের অধিকাংশ রাষ্ট্রনায়ক জনতার ভোটে নির্বাচিত নন, তাই ফিলিস্তিন ইস্যুতে জোরালো ভূমিকা রাখতে পারছে না আরব বিশ্ব। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মুসলিম দেশগুলোর মতবিরোধ ও রাজনৈতিক বিভক্তি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনকে উস্কে দিয়েছে। ছায়া সংসদ বিতর্কে বিজয়ী হয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। একটা জার্মান কোম্পানি আমাদের পাসপোর্ট তৈরি করে, তারা পয়সা বাঁচানোর জন্য নাকি এটা এই এক লাইন বাদ দিয়েছে, কিন্তু আনফরচুনেটলি আমাদের তারা কনসাল্টই করে। মুসলিম বিশ্বের মুসলিম নেতারা যারা রয়েছেন তারা যদি ঐক্যবদ্ধভাবে আজকে বিশ্ব মোড়লদেরকে একত্রিত করতে পারে, এবং এখনই সময় যে দ্বিরাষ্ট্রীয় যে একটি চিন্তা ভাবনা চলছে, দুটি আলাদা রাষ্ট্র, দুটি আলাদা আলাদা পতাকা, দুটি আলাদা আলাদা মানচিত্র থাকবে, সেই মানচিত্রের মাধ্যমে আমরা ইসরায়েল ফিলিস্তিন সমাধানের দিকে এগিয়ে যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা নির্বাচনের পর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল থেকেই মনিরামপুর বাজার সহ অন্যান্য স্থানে অস্ত্র নিয়ে মহড়া দেয় পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হাসান সুনামের সমর্থকরা। শুক্রবার সকালেও দেশীয় অস্ত্র নিয়ে চলে তাদের এই মহড়া। এতে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই ঘটনায় বিজয়ী মাহবুব সোবাহান, শেখ সজল মিন্টু সমর্থকরা অস্ত্র নিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও বালু মহাল নিয়ে বিরোধ রয়েছে দুপক্ষের। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। স্টিয়ারিং এর সাথে সাথে ঘোরে তার জীবনের চাকা, তবুও এক জীবনে ভাগ্যের বদল হয় না যাদের, তারা পরিবহন শ্রমিক। মালিকদের মুনাফা প্রবণতার জন্য তাদের অমানসিক খাটতে হয়, সামলান রাস্তার সব চাপ। জীবন নিয়ে আক্ষেপে থাকা এসব শ্রমিকদের দাবি বাস্তবায়ন হোক কর্মঘণ্টা, ন্যূনতম মজুরি সহ সব দাবি দেওয়া। পরিবহন শ্রমিকদের গল্প শুনেছেন তাজনুল ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন। দিনের আলো ফোটার সাথে সাথে গাড়ির চাকা পরীক্ষা নিরীক্ষা করছেন বাস চালক জুয়েল রানা। এই চাকা ঘুরলেই ঘোরে জুয়েলের জীবনের চাকাও। সহকারীকে সাথে নিয়ে যাত্রা শুরু তার। বেশ ছোটবেলায় পরিবহন খাতে কাজ করতে আসা জুয়েলের চালকের আসনে অভিজ্ঞতা প্রায় বছর 10। যাত্রাপথে জানা গেল তার নানামাত্রিক অভিজ্ঞতা।
সারাদিন জ্বালাজালি করে যদি রাতে বেতন না পাই এই আর সে কষ্ট আর কিছু হয় না। কত পাবলিকের কথা শোনা লাগে, আপনার এমনি পুলিশ সার্জেন্ট তো আছেই, পাবলিকের কথা তো প্রতি মুহূর্তে শোনা লাগে। স্টাফিসে দাঁড়াইলে এই দাঁড়াইছস কে আগে নে। তিনি বলেন, মালিকের সাথে চুক্তিবদ্ধ চালকের সড়কেই ব্যয় হয়ে যায় হাজার হাজার টাকা। ফলে বাস মালিকের টাকা পরিশোধ করে নিজের জন্য উপার্জন করতে অক্লান্ত পরিশ্রম করতে হয়। তো রোড কাটা, তারপরে আবার মালিকের টার্গেট, রোডের মালিক সমিতির টাকা আছে, বিভিন্ন টাকা দিতে যায় বেতন পাওয়া যায় না। অনেক দিনই বেতন ছাড়া বাসায় যাওয়া লাগে আমাদের। মাথায় অজস্র চাপ, তবুও স্টিয়ারিংয়ে বসে সব ইন্দ্রিয় সজাগ রাখতে হয়। কিন্তু নিজে সজাগ থাকলে কি, পাশের চালকই হয়তো অন্য জগতে। ওয়েবিলের টার্গেট খানিক বেশি যাত্রী তোলার মানসিকতায় লেগে থাকে পাড়াপাড়ি। টাইম টেবলের ঠিক নেই, অনেকে স্বস্তি খোঁজে মাদকে। সব লোক তো খারাপ এরকম না, ওরা তো সবাই রে ভাবে কি খারাপ, সবই গান জুটছি, অবকাছে সবই গান জুটছি, সবই বাবা ঘর শুনছি। এর ছাড়া তো ব্যবহার আর যেটি বাম বাপ তুল্লা দেয় সাথে ঠিক রাখতে পারে না। মানুষ দেখে মনে করে যে নেশা করে, তো ঘটনা ওটা না। আমরা রাত জাগনা থাকি, আর আমাদের লোকাল সাইডে কোনো ডিসিপ্লিন নেই। বছরের পর বছর ধরে আলোচনা চললেও এই পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষায় এখনও নেওয়া হয়নি দৃশ্যমান কোনো উদ্যোগ। প্রশ্ন এখানেই, বাস চালকদের নিয়ে যাদের ভাবার কথা, তারা কি আদৌ ভাবছে তাদের কথা? পুরো পরিবহন খাত এখন বর্গা চাষের মতো, যেখানে মালিকের মুনাফা নিশ্চিত, কিন্তু শেষে উচ্ছিষ্ট লাভ ক্ষতিতে বাধা চালক হেল্পারের জীবন। এই অবস্থা থেকে মুক্তি কোথায়? এই গাড়ি চালায়, আপনার বাস চালায়, মাসে বাসায় 10,000 টাকা দেওয়া যায় না, তাইলে উদয় এই পাবলিকের জ্বালাজালি, মহাজনের রাইট শেষ, মহাজনের কথা। ফ্যামিলিতে লোক বেশি হলে একজনের কামাই দিয়ে সংসারটা চলে কষ্ট হয়ে লাগে। আজকে বেতন পাইলে 200 পাই, কালকে রাইতে 500 পাই, দেখেছি কোনো সময় পাই না, কোনো সময় তেলের ড্যামেরেজ, মহাজনের ড্যামেরেজ, এটি দিতে দিতে মনে করেন আমরা দিন। যত কষ্টই নিজেরা যখন কামলা দিতেছি, পোলা বানো জানি কামলা না দেয়, এইটার কথাটা আমি কই পারছি না। যেরকম আমার পোলা একটা পড়তেছে 10-এ, একটা পড়তেছে 5-এ। ফিক্সড একটা বেতন থাকলে আমাদেরও মনে করেন টেনশন থাকতো না, রাস্তাঘাটে পারাবাড়িও করতে হইতো না, অ্যাক্সিডেন্টও হইতো না। তবে মালিক সমিতির বক্তব্য আবার অন্যরকম। চালক আর সহকারীদের জীবনমান উন্নয়নে তাদের অনেক আন্তরিকতা বলে দাবি এই নেতার। আমরা বলছি বিল্ডিং ট্রেনিং ইনস্টিটিউট, মানে আমাদের মহাসচিব গভর্নমেন্ট জায়গা দেবে, উনি ইনস্টিটিউট করবে ড্রাইভারদের জন্য। গভর্নমেন্ট একটা জায়গা দিবে, আমরা আমাদের খরচে ইনস্টিটিউট করব, সংগঠন সেটা অ্যারেঞ্জমেন্ট করবে। এটা আমাদের মহাসচিব সাহেব গভর্নমেন্টকে অফিসিয়ালিও জানাইছে। বিশেষজ্ঞদের মত, দরকার মালিকের সহানুভূতি আর নিয়ন্ত্রক সংস্থার নজরদারি। অনেক চালক একদিন গাড়ি চালিয়ে পরের দিন কিন্তু তাকে বিশ্রাম নিতে হয়, তার মানে একদিনের আয় দিয়ে তাকে 2 দিন চলতে হয়। এই যে অনিশ্চয়তা, যেখানে শ্রমঘণ্টা নির্ধারিত নাই, আয়ের কোনো নিশ্চয়তা নাই, জীবন মানের কোনো নিশ্চয়তা নাই, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকছে, এটা আসলে আমি যেভাবে দেখছি একটা মেরুদণ্ড সোজা রাখার পিছনে যারা কারিগর, যারা শ্রম দিচ্ছে, চালক সহকারী আছে, তাদেরকে আসলে চরমভাবে অবহেলা করা হয়েছে। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেছে, আমরা এই গণপরিবহনকে এখন একটা সিস্টেমে আনতে পারিনি। এদিকে দিন ফুরিয়ে হয়ে গেছে মধ্যরাত, 16 ঘন্টা বাস চালিয়ে মিলেছে 13,000 টাকা, যার 5,000 যাচ্ছে পরের দিনের তেল খরচ, মালিককে দিতে হবে 3,500। রাস্তায় চাঁদা দেওয়া হয়ে গেছে আরও 3,000। ক্লান্ত শ্রান্ত জুয়েল আর তার হেল্পারের উপার্জন মাত্র 1,500 টাকা। এ নিয়ে কাটাতে হবে পরের দিনটাও। তারপরও অপেক্ষা, বদলাবে তার ভাগ্য। কিন্তু কোনো দিনই আর বদলায় না তা, আক্ষেপ জমতে থাকে প্রতিদিন। সারাদিন খাটাখাটনি করে আসছি, এখন এটা ঘুম দিব ফ্রেশ হয়ে, এটাই আলহামদুলিল্লাহ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কথায় আছে শখের দাম লাখ টাকা, তবে এবারের বাজারে শখের বড় গরুটি কিনতে হলে গুনতে হবে কোটি টাকারও বেশি। সুলতান, হাল্ক, শাকিব খান বা জায়েদ খান বাহারি নামে বিশাল আকার গরু প্রস্তুত হচ্ছে খামারগুলোয়, যেগুলোর ওজন 800 থেকে 1400 কেজি পর্যন্ত। দাম হাঁকা হচ্ছে 15 লাখ থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত। বিভিন্ন খামারের এসব পোস্টার কাউয়ের খবর আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন জিহাদ ইসলাম।
স্ক্রিনের বিশাল আকার এই গরুটির নাম সুলতান। স্কেলে ওজন 1420 কেজি। নামের মতোই সুলতানের আচরণও নবাবী। আমেরিকান গ্রে ব্রাহ্মা জাতের গরুটি এই মুহূর্তে দেশের সর্বাধিক ওজনের গরু। চোখ কপালে উঠলেও সুলতানের দাম হাঁকা হয়েছে 1.5 কোটি টাকা। এরই মধ্যে দাম উঠেছে অর্ধেকেরও বেশি। ওজনের দৌড়ে এরপরেই এই লাল কালো ব্রাহ্মা। 1200 কেজি ওজনের গরুটির দাম চাওয়া হচ্ছে 75 লক্ষ টাকা। সুলতানের মতো শান্ত স্বভাবের নয় বলে এই ব্রাহ্মা পুরো খামারের আতঙ্কের কারণ। বিশাল দেহি হালকের দেখা মিলবে এবারের কোরবানিতে। দেশাল এই গরুর ওজন 1200 কেজি। চলতে ফিরতে কষ্ট হওয়া বিশাল দেহি হালকের 32 লাখ টাকায় বিক্রির কথা প্রায় চূড়ান্ত। বাজার মূল্যের থেকে ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখেই গরুর এমন দাম ধরা হয়েছে বলে দাবি খামারিদের। 800 কেজি, 900, 950 কেজি, 1000 কেজি পর্যন্ত আমাদের কাছে সাহিওয়াল জাতের গরু আছে, যেগুলো আসলে শুধু ওজনের উপরে ভিত্তি করে দাম নয়, ওর লুকস, ওর হাইট, ওর দেখার সৌন্দর্য, এসব কিছু মিলে আসলে এই দামগুলো নির্ধারণ হয়। এই গরুগুলা আমার কাছে মনে হচ্ছে বিক্রি হয়ে যাবে, কারণ বাংলাদেশে তো টয়টা গাড়ির ডিমান্ড সবচেয়ে বেশি, বা রোলস রয়েসও তো মাঝে মধ্যে রাস্তায় চলতে গেলে চোখে পড়ে। এবার নারায়ণগঞ্জে দেখা মিলবে 1200 কেজির হামচার। সৌন্দর্যের বিচারে 2023 সালের ক্যাটেল এক্সপোতে প্রথম স্থান অধিকার করেছিল হামচার। ওর দাম চাওয়া হচ্ছে 50 লক্ষ টাকা। এই ফার্মেই আছে এবছরের সারা জাগানো শাকিব খান। 900 কেজির এই গরুটির দাম 15 লক্ষ টাকা। খামারের দাবি, নায়ক শাকিব খানের মতোই স্মার্ট তাদের গরু। সাকিবের থেকে কিছুটা অস্থির প্রকৃতির জায়েদ খান। ছাড়া পেলেই যেন দিতে চায় ডিগবাজি। এই গরুটির দাম ধরা হয়েছে 12 লাখ। ইতিমধ্যে উঠেছে 10 লক্ষ টাকা। জায়েদ খানের মতো ওর দেহটা অনেক উঁচু লম্বা, সুটাম দেহের অধিকারী, তো চাল চলন সব দেখে আমরা ওর নাম রাখছি জায়েদ খান। এবং জায়েদ খান বলে ডাক দিলে ও রেসপন্স করে। সাদা গরুটা গ্রে কালারের, তো ও দেখতে অনেক সুন্দর। আর সাকিব খানও তো দেখতে অনেক সুন্দর, আর আমরা সাকিব খানের ভক্ত। বড় গরুগুলোকে প্রস্তুত করা হয়েছে গেল 2 থেকে 3 বছর ধরে। 800 কেজির উপরে পশু কোরবানি দিতে হলে গ্রাহককে গুনতে হবে অন্তত 12 লাখ টাকা। 2 বেলা আমরা দানাদার খাবারটা খাওয়াই। দানাদার খাবার 7 থেকে 8 থেকে 9টা আইটেম আমরা একসঙ্গে নিজেরা বাজার থেকে কিনে নিয়ে এসে সেটা আমরা এখানে আমাদের ফার্মের ভিতরেই মিলানোর পরে ওইটা 2 বেলা খাওয়াইতেছি, আর 1 বেলা খাবার দিতেছি। আমাদের এখানে পর্যাপ্ত ঘাস আছে। আকাশচুম্বী দাম নিয়ে সমালোচনা থাকলেও খামারিরা আত্মবিশ্বাসী। কোরবানির অন্তত 1 সপ্তাহ আগেই বিক্রি হয়ে যাবে তাদের পোস্টার কাউগুলো। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নিউ ইয়র্কে অনুশীলন শুরু করেছে টিম বাংলাদেশ। প্রথমবারের মতো ড্রপ ইন উইকেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন শান্ত রিয়াদরা। ইনজুরি থেকে ফেরা তাসকিন আহমেদ বল করেছেন লম্বা রান-আপে। বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সাথে কথা বলে নিচ্ছিলেন পরামর্শ। তাসকিনের মতো লম্বা সময় ধরে সাকিব আল হাসানও সময় কাটিয়েছেন নেটে। নিজেকে হারিয়ে খুঁজিয়ে ফেরা এই অলরাউন্ডার ব্যাট করছেন সব থেকে বেশি। ভারতের সাথে প্রস্তুতি ম্যাচে ড্রপ ইন পিচে খেলবে বাংলাদেশ, তাই উইকেটের চরিত্র বুঝতে অনেকটাই সময় ব্যয় করেন টাইগাররা। মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে শান্ত, লিটন, তাহিদ, হৃদয়রা টানা ব্যাট করছেন। কোচ হাতুড়ি সিংহে সহ অন্য কোচ স্টাফরাও শিষ্যদের প্রতি দেন বাড়তি নজর। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামার আগে 3 ঘন্টা নিজেদের ঝালিয়ে নেয় পুরো দল। জ্ঞান ফিরেছে নেত্রকোনায় মৃত নারীর পাশে আহত অবস্থায় উদ্ধার হওয়া সেই শিশুটির। চিকিৎসক জানিয়েছেন সকালে শিশুটির জ্ঞান ফেরে আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে। এদিকে এখনও নিহত নারী ও শিশুটির পরিচয় জানতে পারেনি পুলিশ। বাচ্চাটির নিরাপত্তার জন্য একজন আনসার ও একজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলা সমাজসেবা কার্যালয় থেকে সার্বক্ষণিক একজনকে নিয়োগ করা হয়েছে। এর আগে বুধবার নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মৃত নারীর পাশ থেকে উদ্ধার হয় শিশুটি। এরপর থেকেই ময়মনসিংহ মেডিকেলের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসা চলছে তার। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র বহনকারী রণতরীতে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহী। শুক্রবার লোহিত সাগরে ইউএসএস আইজেনহাওয়ার নামের ওই রণতরীতে মিসাইল হামলার দাবি জানায় গোষ্ঠীটির মুখপাত্র। বলেন, লক্ষ্য আঘাতে হানতে সক্ষম হয়েছে তারা। যদিও
হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। দফায় দফায় হামলা চালিয়ে হুতিদের দমাতে পারবে না যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, এমন মন্তব্য করেন গোষ্ঠীটির মুখপাত্র। এর আগে ইয়েমেনে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, এতে প্রাণ যায় অন্তত 16 জনের। জবাবে রণতরীটি লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের রণতরী আইজেনহাওয়ারকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালিয়েছে। বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, লক্ষ্য নির্ভুল ও সরাসরি ছিল। পর্ণতারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পের কারাদণ্ড হতে পারে, তবে বিশ্লেষকরা বলছেন আর্থিক জরিমানা হওয়ার সম্ভাবনাই বেশি সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের। বৃহস্পতিবার ওই মামলায় আনা 34 অভিযোগের সবগুলো প্রমাণিত হয়েছে। যদিও ট্রাম্পের অভিযোগ তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তবে কারাদণ্ড হলেও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাধা হবে না এই রায়। ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্ক আদালতের রায়ের পরে উল্লাসে মাতোয়ারা সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরোধীরা। এই রায়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে আইন সবার জন্য সমান। দোষীদের প্রতি যেমন আচরণ করা হয়েছে, ট্রাম্পের সাথেও তেমন আচরণ করা উচিত। আইনের ঊর্ধ্বে কেউ নয়, বিশেষ করে মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি এমন ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন দেখে আমি খুবই আনন্দিত। এর আগে ম্যানহাটনে দীর্ঘ 5 সপ্তাহ ধরে ট্রাম্পের বিরুদ্ধে চলে মামলার শুনানি। রায় নিয়ে 11 ঘন্টা বৈঠক করেন জুরিরা। ওই মামলায় আনা 34 অভিযোগের সবকটিতেই দোষী প্রমাণিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মামলার অভিযোগে বলা হয় 2006 সালে স্টর্মি ড্যানিয়েলস নামের পর্ন তারকার সাথে ছিল ট্রাম্পের সম্পর্ক। 2016 সালের নির্বাচনের আগে সেই তথ্য গোপনে স্টর্মিকে $1,30,000 ঘুষ দেন প্রেসিডেন্ট প্রার্থী। তবে হলফনামায় গোপন করা হয় বিশাল অঙ্কের অর্থের লেনদেনের তথ্য। এটা অত্যন্ত অপমানজনক। রায় দেওয়ার ক্ষেত্রে কারচুপি করা হয়েছে। যে বিচারক এই রায় দিয়েছেন তিনি অসৎ। এটা অসম্মানজনক। আমি নিরপরাধ। রাজনৈতিকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই রায় দেওয়া হয়েছে। সত্যিকারের রায় দেবে জনগণ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে। এদিকে আদালতের রায়ের মধ্য দিয়ে প্রথমবার যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। আগামী 11 জুলাই এ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে, তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পকে জরিমানা করার সম্ভাবনাই বেশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল এই মামলায় সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিচারকদের ধন্যবাদ জানাই। সেই সাথে মামলার তদন্ত কর্মকর্তাদেরও ধন্যবাদ। পর্যাপ্ত তথ্য এবং প্রমাণের ভিত্তিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে এই রায়। কারাদণ্ড বা আর্থিক জরিমানা হলেও ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের পথে সেটি বাধা হয়ে দাঁড়াবে না। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে দ্রুত আপিল করা হবে, এমনটি জানিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।